তো তারাই আপনাকে এই তথ্য দিতে পারে। এট দ্য সেম টাইম সব মোবাইল ফোন না, যাদের বাটন ফোন আছে তারা তো এই জরিপে অংশগ্রহণ করতে পারে না, জরিপে অংশগ্রহণ করতে পারে না। যাদের আপনার স্মার্টফোন আছে তারা, এখন যারা পার্টিসিপেট করে সেই যে গ্রুপটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে 24 আওয়ার্স, যাদের আবার মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তারা ওইখানে এই রেজাল্টটাকে সম্পূর্ণভাবে বায়াসড করে দেয়। আপনি দেখবেন এই 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 কিছু কিছু গ্রুপ আছে, গ্রুপ বলতে জামাত আছে, তারপরে পাংখা মার্কা আছে, এরা সব জায়গায় দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি মাচ অ্যাক্টিভ, তাদের এইভাবে তারা ছড়ায়। কিন্তু এটা তো রিয়েল, তাদের অনলাইন কর্মী, এটা তো রিয়েল সিচুয়েশনকে আপনার ই করে না, কি বলে, ডিসক্রাইব করে না। রিয়েল সিচুয়েশন হচ্ছে ওইটা, তারা গত 25 বছরে যে 4টা রিলায়েবল ইলেকশন হয়েছে, অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়েছে কেয়ারটেকারের আন্ডারে, সেইখানে তাদের ইলেকট্রাল পারফরমেন্স, ভোটিং পারফরমেন্স কিরকম ছিল, দ্যাটস দি বেসিস। সেই ডাটাগুলি হইতেছে সলিড ডাটা, যদিও অনেক দূরবর্তী, কিন্তু এগুলি আবার তো মানুষ কিন্তু এই না, স্পেশালি গ্রামের দিকে, শহরের দিকে মানুষ সুইং করে, শহরের দিকে সুইং করে যে এই যদি এই বছর এই ভোট দেয় তাহলে অন্য বছর আর একটা দেয়। যেমন সিলেট ওয়ানের মতো কিন্তু আপনার 40টা আছে, সিট আছে। সবাই বলে সিলেট 1-এ যারা জিতবে তারাই আবার সরকার গঠন করবে, এটা একটা মিসকনসেপশন। সিলেট 1 প্লাস অ্যানাদার 39 সিট আছে যেখানে আগের ইলেকশন থেকে পরের ইলেকশন সুইং করে। কিন্তু আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে একটা, যে আমাদের তো সেই ইলেকশনই হয় নাই। আপনার যে 14 সালের ইলেকশন, আপনার 18 সালে, 24 সালে, এগুলো তো ইলেকশন না, এগুলি সব আমি দামি ইলেকশন হয়ে যাচ্ছে। এখন আবার যে ইলেকশন হচ্ছে সেটাকে ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন ইউনূস সাহেব বলে বেড়াচ্ছে, কিন্তু আমি ইতিহাসের শ্রেষ্ঠ ইলেকশন বলবো না। এই কারণে আমি বলবো না, যে দলগুলি পার্টিসিপেট করছে তার বাইরেও অনেক, আপনি ধরেন 30%, 20% ভোটার, তাদের চয়েস নাই। অর্থাৎ আমি সেই ভোটারদের কথা বলতেছি, আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তাদের কিন্তু আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট নাই। এখন সেখানে একটা প্রশ্ন আসে, এগুলি বললে যে আপনি ফ্যাসিস্টকে কি এস্টাবলিশ করতে চান? আমি ফ্যাসিস্টকে এস্টাবলিশ করতে চাই না, কিন্তু এই যে আওয়ামী লীগের যত যারা ক্যান্ডিডেট ছিল বা আওয়ামী লীগের যারা চালাচ্ছে, মানে অফিস বিয়ারার, তারা, তাদেরকে বাদ রেখেই কিন্তু একটা পদ্ধতি করা যেতে পারতো যাতে আওয়ামী লীগের যারা ভোটারগুলি তারা পার্টিসিপেট করতে পারতো। আপনার উইদাউট পার্টিসিপেশন, সকল নাগরিকের মানে পার্টিসিপেশন ছাড়া আপনার কোনো নির্বাচন কিন্তু টেকসই হয় না, সাস্টেইনেবল হয় না। এখানে তাদের ভিতরে একটা রিজেন্টমেন্ট থেকে যায়। এই জিনিসটাও কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা নেই। আমরা মানে ডক্টর ইউনূসের সরকার তারা নেয় নাই। আওয়ামী লীগের ব্যান্ড করা উচিত হয়নি। আওয়ামী লীগের যেটা যত নেতা কর্মী আছে 25 লক্ষ বিভিন্ন অঙ্গ সংগঠনের, সবাইকে নির্বাচন থেকে বাইরে রাখা উচিত ছিল। এফডো আইনের মতো একটা আইন করা, ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার, এটা দিয়ে তাদেরকে নির্বাচনের থেকে যদি বাইর করে রেখে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এমন হইতো না। আজকে আপনি দেখেন অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের এই যে পান্ডারা, পান্ডা বলি, দুষ্কৃতকারী, তারা কিন্তু ইন করে যাচ্ছে এই ইলেকশনের জন্য। আমাদের শিবচরে ইন করে গেছে, ইন করে নিয়ে হুমকি দিচ্ছে। যারা এতদিন পর্যন্ত জমি দখল করছে, ভূমি দস্যু, আপনার জলাভূমি দস্যু, বালু দস্যু, চাঁদাবাজি করছে, মানুষের উপর অত্যাচার করছে, মামলা দিছে, সেই লোকগুলি কিন্তু আবার আজকে শিবচরে আইসা ল্যান্ড করছে। তারা ব্যাপকভাবে বিএনপি ক্যান্ডিডেটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এবং এখানে যে আওয়ামী লীগের নেতা এবং পাতি নেতারা ব্যাপকভাবে টাকা পয়সা মানে খরচ করতেছে। এটা তো ইলেকশনটাকে তারা কলুষিত করে ফেললো। এবং যাদেরকে আওয়ামী লীগের লোকেরা টাকা খরচ করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এই ইলেকশনের মাধ্যমে এলাকাতে তাদের অবস্থানটা নিশ্চিত করবে কোন রকমে। তারা কিন্তু দিন রাত খাটতেছে, জোরে জঙ্গল যে দৌড়দৌড়ি করে কিন্তু ভোটটা আদায় করার হুমকি দিতেছে, একেবারে হুমকি দিচ্ছে। আপনার একটা ইউনিয়নে আপনার সেইখানে আমাদের একটা ভালো একটা ক্যান্ডিডেট ছিল, তার এজেন্ট পাওয়া গেল না। যে কজন লোক এজেন্টের জন্য নাম দিয়েছিল তাদেরকে রাত্রে যে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা যে এজেন্ট হও এলাকায় থাকতে পারবে না। হিন্দুদেরকে ডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে মিটিং করে, তোমরা 12 তারিখের পরে থাকবে না। এরা কারা? এরা কিন্তু সেই
ফ্যাসিস্টের দোষর, যাদেরকে আমরা বাদ রাখতে চাইছি, আমরা চাইছি যে নিরীহ যারা যে অপরাধ করে নাই আওয়ামী লীগের যারা সাপোর্টাররা, তাদের ভোটাধিকার কিন্তু এসে গেল কি গুন্ডা পান্ডাদের ভোটাধিকার এসে গেল। এবং তারা তো আগামী স্থানীয় নির্বাচনে তাদেরকে আপনি ঠেকায় রাখতে পারবেন না, তাদেরকে ঠেকায় রাখা উপায় নেই। সরকার এখানে একটা বড় ধরনের ভুল করছে, যে বর্তমান নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব, তার সংগঠনের নেতৃত্ব, আপনার ইনুর জাসদের নেতৃত্ব, জাতীয় পার্টির যারা যারা দুষ্কর্ম করছে, যারা এইসব অপরাধ করছে, তারা রাজনৈতিক পোস্ট হোল্ড করে এই অপরাধগুলি করছে। সুতরাং তাদেরকে এমন একটা পানিশমেন্ট দেওয়া উচিত ছিল যে তারা যেন আর কোনো রাজনৈতিক পোস্ট হোল্ড করতে না পারে, ইলেকশন প্রসেস থেকে তারা যেন বিরত থাকে, তাহলেই কিন্তু শাস্তিটা সঠিক হইতো। এবং যারা ফৌজদারি অপরাধ করে করছে তাদেরকে ফৌজদারি বিচার করেন। কিন্তু এই যে অপরাধগুলি এরা করছে, একজনকে টাকা দিয়া চাকরি দিছে, তার নামে আপনি কেস করতে পারবেন? যে চাকরি পেয়েছে সেও কেস করবে না, আর সাক্ষীও পাবেন না। 25 লক্ষ এইরকম নেতাকর্মী আছে, সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত। ইউনিয়ন আওয়ামী লীগের আমাদের এলাকার কোন জমি ক্ষেতের বিচার আচার কেউ করতে পারছে? তাকে টাকা দেবা, তাহলে একটা রায় পাবা, আর নাহলে বিচার হবে না, সালিশি হবে না। আমি জানি তো, সেই লোক এখন তো চলে আসছে দত্তপাড়ায়। দত্তপাড়ায় সে এখন প্রচন্ড ভাবে ই করতেছে। মানে আমি আমার এলাকাটার কথাটা বলি কেন, যেগুলো আমি পার্সোনালি জানি। এটা আমি মনে করি যে অন্যান্য জায়গায়ও এরকম হচ্ছে। দিস ইজ দ্য মডেল দে আর গোয়িং টু ইউজ, এবং দে আর গোয়িং টু কাম ব্যাক, দে আর গোয়িং টু মেক এ কাম ব্যাক। এই জিনিসটাকে প্রিভেন্ট করা উচিত ছিল। এবং আপনার এলাকায় তো বিএনপি 2 জন বিদ্রোহী প্রার্থী, তাই না? এবং দুজনে বিএনপির বিদ্রোহী প্রার্থী। না, বিএনপির প্রার্থী ওখানে 3 জন ছিল। হুম 3 জন প্রার্থী ছিল। তারা হোক, তারা মধ্যে তারা নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নাই। একজনকে আমি সাপোর্ট করছি, আরেকজনকে আরেকজন সাপোর্ট করতে পারে, বা আপনি করতে পারেন। কিন্তু তার থেকে বড় কথা হলো যে আওয়ামী লীগের টাকা, কালো টাকা, আওয়ামী লীগের মাস্তান, তারা এসে বিএনপির যে অফিসিয়ালি যে নমিনেশন পাইছে তার পক্ষে দাঁড়ায়। এবং আজকে যেখানে মিটিং হয়েছে, বিএনপি আওয়ামী লীগের যৌথ মিটিং হয়েছে হাতির বাগানে, সেই মিটিং এ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে, বিএনপি আর আওয়ামী লীগ মিলে গেছে সেখানে। আচ্ছা, তাহলে এই যে শিবচর তারা 3টা ছেলে নিহত হয়েছে জুলাই মাসে, জুলাই অগস্টে নিহত হয়েছে, যে অত্যাচার অবিচার হয়েছে এদের উপরে, সেই আপনার ধান খেতে থাকতে হয়েছে। সেই সময় আমি এদের পক্ষ হইয়া, বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের পক্ষ হয়ে আমি একমাত্র বলছি। আচ্ছা, এখন এইসব নির্যাতিত নেতাকর্মীরা ওই বিএনপির যারা ক্যান্ডিডেট এবং তার আশেপাশে লোকজন টাকার বিনিময়ে টাকা পাইছে, তারা আওয়ামী লীগের সাথে মিশে গেছে। তাতে লাভ হয়েছে কি? জুলাই চেতনার কোনো তো লাভ হইল না। ভালো লোক আসতে পারবে না নির্বাচনে এই কালো টাকার প্রভাবে, এই মাস্টারদের প্রভাবে। এটা একটা কেস স্টাডি। আমি মনে করি কি, জাতীয় যত পত্রপত্রিকা আছে তাদের স্টাডি করা উচিত। এবং আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি হোম মিনিস্ট্রির দৃষ্টি আকর্ষণ করতেছি, কেন এইসব মাস্টাররা ভয় দেখাচ্ছে, চোখ রাঙানি দিচ্ছে, ওপেনলি বলতেছে তোমরা 12 তারিখের পরে কেমন থাকো দেখি, বারবারই পুরাই দেবে, এইসব হুমকি দিচ্ছে। এগুলো আমি ক্রেডিবল রিপোর্ট পাচ্ছি। কিন্তু কি তাহলে সেই ইলেকশনে কি ইলেকশন? হলো? অসংখ্য ধন্যবাদ। আমি একটু জিয়া হাসান আপনার কাছে শুনতে চাইবো যে আপনার উদ্দেশ্যে ভাষণ তিন দল থেকেই দেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে যে আসলে নাহিদ, প্রশ্ন উঠেছে আর কি, নাহিদ ইসলাম বা মামুনুল হক আসলে কোন অধিকারে দিচ্ছেন। তারপরেও মামুনুল হকেরটা আমি শুনিনি, কিন্তু নাহিদ ইসলাম দিয়েছেন, তারপরে জামাতের আমিন দিয়েছেন, তারেক রহমান দিয়েছেন। তারেক রহমান অতীতের ভুলগুলোর জন্য, ক্ষমতায় থাকা অবস্থায় ওনারা যে ভুল করেছেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সেই ভুলগুলোর জন্য ক্ষমা চেয়েছেন এবং সামনের দিকে কাজ করার সুযোগ চেয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে বিএনপির যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে মানে ক্ষমা করে দিয়ে আবার একটু সুযোগ দেওয়া উচিত, নাকি নতুন করে আসলে জামাতকে সুযোগ দেওয়া উচিত দেখার জন্য? কি মনে করেন? অ্যাকচুয়ালি এটা তো আমার ইচ্ছার উপরে না, এটা তো অ্যাকচুয়ালি তারপর জরিপের বিষয়গুলো যেটা বলা হচ্ছে আর কি, রয়টার্স যেটা বললো ইতিহাসের সেরা ফল জরিপের ব্যাপারটা সবসময় পারপাসফুল হয়, এবং এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট জরিপ না, এটা ইন্ডিভিজুয়াল জরিপ। এটা আপনার ফেসবুকে একজন দিয়ে দিল, আপনি কাকে চান সরকার গঠন করুন, তো এখানে মনে করেন 1-1.5 হাজার লোক একই গোত্রের, যার হয়তো বা কানেক্টিভিটি আছে, সে
সব অ্যান্সার দিয়ে দিল ইয়েস, তাতেই মনে করে ফেলতেছে যে সে চ্যাম্পিয়ন হয়ে গেল আর কি। এই ব্যাপারটা এরকম না। তবে একটা জিনিস কি যে এই এবারের ইলেকশন প্রচারণায় যথেষ্ট আমি বলবো যে গুণগত কিছু পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনগুলি লক্ষণীয়। যদিও শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তেমন কটু কথার ক্ষেত্রে তারা একে অপরকে রিয়াক্ট করেছে, বাট আমার মনে হয়েছে যেটা যদি না করতে তাহলে আরো ভালো হতো। এবং এই অ্যাকচুয়ালি পার্টির লিডারশিপ টপ লিডারশিপ লেভেল, মিডিয়াম বিলো অনেক কিছু বলতে পারে, বাট টপ লিডারশিপ ইজ সামথিং যাকে কিন্তু পুরো দেশ দেখে যে অ্যাকচুয়ালি তার পার্সোনাল কন্ডাক্ট কেমন, ইলেকশন ক্যাম্পেইনে সে কি বলে, কোন জায়গায় কোন জিনিসগুলি এমফাসাইজ দিচ্ছে, সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে আমি বলবো যে দুই পার্টি খুব যথেষ্ট, 10 দলীয় জোট, তারাও খুব দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ক্যাম্পেইন। আর এই প্রথমবার আমি মনে করি যে আওয়ামী লীগ যেহেতু নাই, এরকম একটা এখানকার কিন্তু পুরো ইলেকশনের কিন্তু ক্যানভাস ইজ টোটালি ডিফারেন্ট এই জন্য যে আওয়ামী লীগ একটা অনেক পুরনো দল, and they have done so much of I would say atrocities in the last 15 years. কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের যে মেমোরি খুব শর্ট এবং আমরা যে খুব তাড়াতাড়ি ভুলে যাই, তার কিন্তু সবচেয়ে বড় প্রমাণ হলো আওয়ামী লীগের বিশেষ করে নেতারা। মানুষ এক জায়গায় হলো কিনা সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট নেতারা তো দে আর অ্যাকচুয়ালি সেলেবল, বাইয়েবল, সো তারা তাদের স্বার্থটাই দেখে। আর আওয়ামী লীগ এবং বিএনপির যে ধাঁচের পলিটিক্স তারা করে, সেই পলিটিক্সে কিন্তু ইট ইজ এ টোটালি দে আর ডিসকানেক্টেড ফ্রম দ্য নর্মাল পিপল। সাধারণ মানুষের কিন্তু কোনো কানেকশন নাই। ইট ইজ অনলি ফিল্ড লেভেলের যে সমস্ত লিডার টিডার আছে তাদেরই কিন্তু অ্যাকচুয়ালি যুগ। এই 5 বছর যে আসবে তারাই কিন্তু মোটামুটি ফায়দা টায়দা যা নেওয়ার নিবে, এই আওয়ামী লীগ নেন আর ওই বিএনপি বলেন, এটাই কিন্তু তাদের, দ্যাট ইজ দেয়ার নর্মাল পলিটিক্স। কিন্তু সাধারণ মানুষকে কানেক্ট করার যে পলিটিক্সটা, এই পলিটিক্সটা কিন্তু বিএনপি গত 2 টার্মে দেখাতে পারে নাই, আওয়ামী লীগ তো পারেই নাই। ইট ওয়াজ তাই যদি পারতো তাহলে কিন্তু আওয়ামী লীগের কোনো লিডার পালায় যাওয়ার কথা ছিল না। সুতরাং আর বিএনপি যে পরিমাণ মানে কি বলবো আপনার, যে পরিমাণ নিষ্পেষণের মধ্যে ছিল, এই নিষ্পেষণের পরে যে তাদের নেতারা আওয়ামী লীগের নেতাদের সাথে যে এরকম একই কণ্ঠে একই স্টেজে উঠা জয় বাংলা বলতেছে, এই নিষ্পেষণের রেকর্ড আমার মনে হয় এটা প্রত্যেকটা কর্মী যারা নাকি সাফারার, যারা তাদের সংসার, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, 2 থেকে 2,500 লোক গুম খুন, প্রায় 5 থেকে 10 লাখ লোকের মতো, তারা প্রায় 500 থেকে নিয়ে 100 মামলার মধ্যে ছিল। এত কিছুর পরেও কিন্তু বিএনপি এই ইলেকশনে এসে যখন আওয়ামী লীগের হাতটা ধরে ফেলে, তখন কিন্তু আমার চিন্তা করতে হয় যে ইফ আওয়ামী লীগ কামস ব্যাক, হোয়াট বিএনপি ইজ গোয়িং টু ফেস। এখন কিন্তু বিএনপির সেই লিডার নাই যে নাকি মাটি কামড়ে পড়ে থাকবে। দেয়ার ইজ নো খালেদা জিয়া ইন দিস বিএনপি, যে নাকি সবকিছু সহ্য করে সে একেবারে পুরা তার জীবনের বিনিময় হলো সে থেকে যাবে, এই ক্যারেক্টার কিন্তু নাই বিএনপিতে। বিএনপি, ইফ দেয়ার ইজ এনি রিটার্ন অফ আওয়ামী লীগ ইন দ্য নিয়ার ফিউচার, আই ক্যান বেট দে উইল নট সার্ভাইভ। তাদেরকে, এবং অলরেডি কিন্তু শেখ হাসিনা কিন্তু বলছে যে আমি লিস্ট রাখতেছি কারা কারা বিএনপির কারা কারা এই আন্দোলনের মধ্যে তাকে উৎখাত করেছে, এবং তাদের বিরুদ্ধে যা প্রতিশোধ নেওয়ার সেটা সে নেবে। এবং শেখ হাসিনা মানে এমন একটা ক্যারেক্টার যে তাকে মোস্ট ভিন্ডিকটিভ। তো আপনার কি ধারণা শেখ হাসিনার হুমকি ধুমকির এখনো কোনো মূল্য আছে? মানে হাসিনার লিস্ট করা, হুমকি ধুমকি দেওয়া। আওয়ামী লীগ কিন্তু একটা পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ ইজ এ রিলিজিয়ন, ঠিক আছে না? আওয়ামী লীগ একটা ধর্মগুরু হলো শেখ হাসিনা। সে যদি কবর থেকেও কেউ যদি ক্যাসেট প্লেয়ার বাজায় যে কবর থেকে ওহি আসছে, তাহলে ভাববে যে এটাই অর্ডার, দ্যাটস হোয়াট দে উইল ডু, ঠিক আছে না? এবং তারা আওয়ামী লীগ অ্যাজ এ হোল, এক নেতারা, তারা এক বিন্দু মাত্র তাদের কোনো অনুশোচনা নাই যে তারা এই দেশে 15 বছর তারা একটা দুঃশাসন চালিয়েছে এবং লাখো কোটি মানুষের
আপনার জীবন এবং ভবিষ্যৎ ধ্বংস করে গেছে। এই ব্যাপারে কিন্তু তাদের কোনো অনুশোচনা, তারা মনে করে এটা তাদের রাইট, এবং হোয়াট এভার শি হ্যাজ ডান বেটার, শি হ্যাজ ডান গুড। কোন নেতা এখন পর্যন্ত বলে নাই যে ওই একটা দুইটা আশিক চৌধুরীকে আমি দেখি মাঝে মধ্যে এসে সে হয়তো একটু রিপেন্ট করে, বাট আদার দেন হিম নোবডি এলস so far loudly said that we have done a blunder. এবং তারা কিন্তু জানে, এবং বিএনপি কিন্তু ইজ নট আওয়ামী লীগ। আওয়ামী লীগের রিলিজিয়ন যেরকম, বিএনপির কিন্তু রিলিজিয়ন না। বিএনপি ইজ এ কংগ্রেগেশন অফ মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ মত, দল এবং বিভিন্ন ধারার রাজনীতিকরা একসাথে। সুতরাং বিএনপি ইজ নট রিলিজিয়ন, আওয়ামী লীগ ইজ এ রিলিজিয়ন। তো এখন আপনি বুঝাতে চাচ্ছেন? হ্যাঁ, একটা হলো দুইটা ফিগার, খুব টাওয়ারিং ফিগার ছিল বিএনপিতে। একটা হলো খালেদা জিয়া, সেটা খালেদা জিয়া শুধু বিএনপিকেই মানে আকর্ষণ করে নাই, খালেদা জিয়া অনেক মধ্যপন্থী। এইটার সাথে আসলে মানে বর্তমান নির্বাচনের সম্পর্ক কি, মানে বিএনপি আওয়ামী লীগের সাথে নির্বাচনের সম্পর্ক আমি আপনাকে বলি, নির্বাচন, দিস ইজ মাই অ্যাসেসমেন্ট, আই মে বি রং। আমি যতজন এরকম ডাইহার্ড বিএনপি যারা 30-40 বছর ধরে নীরবে বিএনপিকে ভালোবেসে গেছে, সেই সমস্ত লোক কিন্তু বিএনপির সাথে দূরত্ব তৈরি হয়েছে। এটা হল নাম্বার 1। আমি অনেক বড় বড় নেতাদের সাথেও কিন্তু আমি কথা বলছি, তাদের ভিতরে যে কষ্ট, যে তারা 17 বছর এত নিষ্পেষণ সহ্য করার পরে দে হ্যাভ নট বিন ভ্যালুড। এটা কিন্তু একটা বিরাট একটা কষ্টের জায়গা। সেকেন্ড হচ্ছে, বিএনপিতে সবচেয়ে হাইয়েস্ট মামলা ছিল হাবিবুন নবী সোহেল, তার বোধহয় 500-র কাছাকাছি মামলা ছিল। উনি কিন্তু হি ইজ নট নমিনেটেড ফর ইলেকশন। মেবি বিএনপি হ্যাজ সাম প্ল্যান ফর হিম, বাট আমি যদি হাবিবুন নবী সোহেল হতাম, আমার মনে কিন্তু এটা বিরাট একটা দাগ কাটতো, যে আমি এত নিষ্পেষণের মধ্যে ছিলাম, অ্যান্ড আই এম নট ভ্যালুড। সামবডি এলস, যে পালিয়ে ছিল, যে আপনার বলে কি বলে আপনার অ্যালায়েন্স করেছিল, আন্ডারস্ট্যান্ডিং করেছিল, সেই হি ইজ ডিসাইডিং মাই ফেট। তো এটা কিন্তু তাদের, এবং অনেক নেতা, আমি আরো 2-4 নেতার সাথে আমি কথা বলেছি প্রাইভেটলি, তারা আপনার ছাত্র দল থেকে তাদের ক্যারিয়ার শুরু করেছে, যুবদল পার করেছে, বিএনপি করেছে, এবং এই 15টা বছর তারা মাঠে নামছে, এবং অনলাইনে দেশে থেকে বিভিন্ন টিভি চ্যানেলে একেবারে পুরা বুক চিতিয়ে ফাইট করে গেছে। বাট তারা কিন্তু নাই, রেসে নাই। এখন বিএনপির ইলেকশন ক্রাইটেরিয়া কি বা নমিনেশন ক্রাইটেরিয়া, এখন জামাতের ব্যাপারে যেটা, সেটা হলো যে জরিপ বাদ দিই, জরিপের কথা বাদ দিই, জামাতের প্রিপারেশন তারা দে হ্যাভ শোন দ্যাট রয়টার্সের নিউজটা নিয়ে কথা বলছিলাম, যে ইতিহাস কিরকম ইতিহাস, মানে আগে থেকে ভালো ইতিহাস নাকি জিতে আসার মতো কোনো কিছু বলা মুশকিল। এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল এই কারণে, জামাত কতগুলি বেসিক স্ট্র্যাটেজি তারা নিয়েছিল। একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপরে তারা কোনো মামলা করবে না, তারা কাউকে হয়রানি, উপযাজক হয়ে হয়রানি, মানুষকে মামলায় ফেলে তাদের পিছনে, এটা ছিল তাদের একটা জেনারেল পলিসি। এইখানে তারা একটা বিরাট গ্রাউন্ড, সাধারণ মানুষ, বিকজ সাধারণ মানুষ দেখেছে যারা বিশেষ করে বিএনপি যাদের বা বিএনপি স্থানীয় পর্যায়ে যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে, এগুলো কিন্তু আওয়ামী লীগের লিডারদেরকে কেউ পায় নাই। আওয়ামী লীগের লিডার তো পালাই চলে গেছে ইন্ডিয়াতে কমপক্ষে 1.5 লাখ আওয়ামী নেতাকর্মী আছে, যারা একেবারে দে ওয়ার ইনভলভড ইন বিভিন্ন টাইপের ক্রাইম, এবং তাদেরকে কিন্তু একবারে পুরো প্যাট্রোনাইজড শেল্টার দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে কোন রকম, এবং এমন ছিল একটা আমি একটা ইনফরমেশন দেই, যে মানে বর্ডার পার হওয়ার পরপরই বিএসএফ ক্যাম্পে তাদের জন্য সিম কার্ড রাখা ছিল, যাবে, নাম দিবে বা এনআইডি কার্ড দিবে বা পাসপোর্ট নাম্বার দিবে, অথবা নাম লিখে দিবে, কোন এলাকার সিম কার্ড দিয়ে দিবে, এবং বলে দিবে যে কোথায় যোগাযোগ করবে নেক্সট। ওই যে কল আসতেছে, লোকের একটা কমন সেন্স নাই, দেখতেছি ধরতেছি না, বারবার। আচ্ছা, আপনাকে আমি ঠিক আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে শুনতে চাই যে, হ্যাঁ,
এখন যে আহ, অনেকেই একটা সমালোচনা করেছে, যেটাতে তারেক রহমান ওনার ইন্টারভিউতে বলেছেন যে শেখ হাসিনা ছেলে মেয়েরা আসতে পারে রাজনীতিতে। তো সেটাকে অনেক বড় ইস্যু হিসেবে দেখা হচ্ছে নির্বাচনের মাঠে, যে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান। কিন্তু আওয়ামী লীগ কি একেবারে হারিয়ে গেছে? আওয়ামী লীগ তো একসময় না একসময় ফেরত আসবে, সেটা কারো মাধ্যমে না কারো মাধ্যমে ফেরত আসতে পারে। তো এটার যে সমালোচনাটা, এই সমালোচনাটা আপনি কিভাবে দেখছেন? একে এটিএম পাটোয়ারি। আর তাছাড়া জামাতের মানে এই যে রয়টার্স বারবারই রিপোর্ট করছে, আল জাজিরা রিপোর্ট করছে জামাতকে নিয়ে, জামাতের ভোট কি আসলে অনেক বেশি বেড়ে গেছে? ধন্যবাদ। ব্যাপার হচ্ছে কি, যে আমি প্রথমে যে কথাটা বলি, যে আমাদের আল্লাহর ঘোষণা হলো যে তুমি যদি কাউকে ক্ষমা করো, ক্ষমাটা উত্তম। তুমি প্রতিশোধ নিতে পারো, তোমার একটা আঙুল কাটছে, তুমি একটা তার বিনিময়ে আরেকটা আঙুল কাটতে পারো, তবে ক্ষমাটা উত্তম। এখন আমরা সব যদি ধরে রাখি, তার ধরে রাখলে আমরা অগ্রসর হইতে পারবো না। আমাদের তো যে গ্যাপ ছিল, যে অন্যায় ছিল, সেটা তো আলোচনার মাধ্যমে সমাধান করে যারা দোষী তাদের পানিশমেন্টের ব্যবস্থা করে আমরা এগিয়ে যেতে হবে। কারণ হিংসা হিংসার জন্ম দেয়, প্রতিশোধের জন্ম দেয়। তো আমরা কি ঘুরপাক খাবো, নাকি আমরা এটা সমাধানে আসব? তাহলে আমরা আশা করছিলাম যে যে কি যেন পলিটিক্যাল না নিরপেক্ষ লোক আসার পরে তারা এটার সমাধান দিবে, কিন্তু সমাধান না দিয়ে তাদের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যে থাকার পরে তারা খেলতেছে বিভিন্ন খেলাটা। আর জরিপের এখন জনগণ যদি মালিক হয়ে থাকে, জনগণ ডিসাইড করুক যে জনগণ কাকে চায় কাকে চায় না। সেখানে অনির্বাচিত সরকারের এখতিয়ারে তো নাই এটার ব্যাপারে ডিসিশন দেয়া, আমারও নাই। জনগণের কাছে আসবে, যদি জনগণ কাউকে চায়, অন্যায়কারীকেও চায়, তাহলে আমি আর তুমি কে এটা বলার। প্রথমত এইটা তো, একটা তো উদ্দেশ্য হলে এটা কেন আনছে তারা আনছে যে তাদের একটা পলিটিক্যাল মোটিভ আছে। এই মোটিভ আসছে, এবং যারা তাদেরকে বসাইছে তাদেরকে সার্ভ করা, এবং তাদের পিছনে কুটির জোরও আছে। তো এখন এইগুলি আমাদের পলিটিশিয়ানেরা, এদের আরও অনেক ক্লাস করা দরকার। এরা কি জন্য কিসের উৎপত্তি হয়েছে তারা কিন্তু এটা বুঝতে পারে নাই। আমি প্রথম দিনে বলে আসছি, এই চ্যানেলেও বলছি, অন্য চ্যানেলেও বলছি, রেগুলার চ্যানেলেও বলছি, যে এরাদের যে এজেন্ডা, তাদের প্রথমে ম্যান্ডেটটা কি? ম্যান্ডেট হলো ইলেকশন করা। তারা ইলেকশনের কাছে প্রথম দৃষ্টিয়ে দেয় নাই, তারা অন্য বিভিন্ন সাইডের লাইনে চলে গেছে, কমিশন করছে। ইভেন কি এখন যে তারা হানা ভোট বলতেছে, এটা উনি যদি আমরা পাশাপাশি ওনার শপথটা রাখি ডক্টর ইউনূস সাহেবের, তাহলে শপথের মধ্যে কি বলা আছে যে সংবিধান সংরক্ষণ করবে, এটা প্রতিবিধান করবে। কিন্তু দেখা যাচ্ছে উনি শপথ ভঙ্গ করছেন। উনি প্রথমে যে এই যে হানা ভোট আনছেন, এটা তো ওনার সাংবিধানিকভাবে এখানে কোনো জায়গায় নাই, এবং উনি অনির্বাচিত সরকারের এখতিয়ারে নাই। তারপরে আসছে উনি কমিশন করতে, কমিশনের বৈধতায় নাই। আমি যদি আমার বিছনা পাক না হয়, নামাজ পাক হইতে পারে না। তো প্রথমত কমিশনে অবৈধ, এই সরকারে যেগুলি করতেছে এগুলি অবৈধ। আর এরপরে আসতেছে যেটা, সেটা হলো এই দেশের টাকা যদি দেওয়া হয়, তাহলে তার সপক্ষে জরিপ করা যায়। ইভেন কি পত্রিকাকে আমি বলতেছি, এখানে কোন পত্রিকাতে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পার্টির সপক্ষে নিউজ করাইতে বললে আমি আমার কাছে যোগাযোগ করলে আমি করাই দিতে পারবো। তাহলে ওইটার উপরে বেসিস করার দরকার নাই। আমরা ইমাজিনারি কোনো কথা, স্বপ্নে দেখা এইসব কথার মধ্যে না যাইয়া আমরা ইলেকশনের মধ্যে ছেড়ে দিই না, জনগণ ডিসাইড করুন না, সেটা তো কয়দিন পরে প্রমাণ পাওয়া যাবে। তবে এখন যেটা হয়েছে, এখনও তারা 6 মাসের জন্য রাখছে, যে তারা এখানে যে খেলে দিছে যে এখানে এমপি নির্বাচিত হবে। আমাদের এখন স্পিকার কোথায়, শপথ গ্রহণটা কে করবে সেটা ডিসাইড হয় নাই। তারপর এখানে আসলে এমপিরা শপথ গ্রহণ করবে, স্পিকার নিয়োগ হবে, তারপর আপার হাউস হবে, কিন্তু ক্যাবিনেট ফর্ম হবে। সরকারের তরফ থেকে স্পেসিফিক বলে নাই এত তারিখে ক্যাবিনেট ফর্ম হবে। এমপি শপথ গ্রহণ করা, ওইটা করা আর এক জিনিস না। তাহলে এই 6 মাস যে হাতে পাবে, 6 মাসের মধ্যে আরও অন্য খেলে দিবে তারা। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, এরা সময়টা নেওয়া উচিত ছিল, এত তাড়াহুড়া না করে দরকার হলে আরও পিছাইয়া রোজার পরে করলে তারা কিন্তু ব্রেথিং সময়টা পাইতো। আরও যেখানে কোন কোন জায়গায় ফাঁক আছে, কোন কোন জায়গায় অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে, সেগুলো তারা রিপেয়ার করতে পারতো। কিন্তু পলিটিক্যাল এখন বিএনপি কিন্তু আত্মহত্যা করতে যাচ্ছে। আমি একাধিকবার বলছি, বিএনপি যেগুলি বলতেছে, এমনকি বিএনপি আর জামাত এদেরকে দিয়ে খেলবে, এদের মধ্যে লাগাই দিবে। এই আমি এখন একটা সবার কাছে বলতে চাই, আমার এখানে আলোচক যারা আছে, সহ আলোচক, তাদেরকেও বলতে চাই, জনগণের কাছেও রাখতে চাই, যদি এখন বিএনপি উইন করে যদি দেওয়া হয়, তাহলে কি জামাত মানবে? অথবা জামাতকে যদি সংখ্যাগরিষ্ঠ পাইছে বলে, তাহলে কি বিএনপি এটা মানবে? তাহলে আবার কি হবে? আবার সে একই অবস্থা হবে। আর আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা হাসিনাকে তাড়ালাম কেন? যে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ইলেকশন আমরা করতে পারি নাই। তো এখন কি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য ইলেকশন হচ্ছে? তারপরে আমাদের এই যে বিভিন্ন খুনাখুনি হচ্ছে,
এখন ইলেকশনের আগের দিন কি হবে সেটা বলা যাচ্ছে না, অনিশ্চিত। কারণ বিয়ে বাড়িতে বিয়ের কাবিন নিয়ে একটা শর্ত নিয়ে বিয়ে ভেঙে বাড়ি চলে যায়। হ্যাঁ, বর আসছে, সবই আসছে, আয়োজন সবই হয়েছে, কিন্তু একটার কথা নিয়ে লেগে সেখানে বিয়ে ভেঙে যায় বিয়ে বাড়িতে। তো এখানে ইলেকশনের দিনও কি হইতে পারে এখানে এখনো অনিশ্চিত। এর আরও যে একদিন দুই দিনের মধ্যে অনেকগুলি অঘটন ঘটতে পারে বলে আমি মনে করি। কারণ এখানে এরা এগুলি ফেস করার মতো ক্ষমতা সামর্থ্য কোনোটাই তাদের নাই। কারণ তারা 2 বছরের মধ্যে কোনো এরকম উল্লেখযোগ্য কোনো কিছু দেখাতে পারে নাই। ওনাদের উচিত ছিল ইলেকশন করা, কোনো রেফারেন্ডাম টেফারেন্ডাম এগুলির মধ্যে না যাইয়া ইলেকশন করতে। যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসছে তারা ডিসাইড করবে তারা কি করবে, কারণ জনগণের ম্যান্ডেট তাদের ছিল। এখন তারা হানা ভোট করে এটা করার পর যদি আসে, তারা কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু হানার উপরে জোর দিচ্ছে বেশি ইলেকশনের চেয়েও। কেন? ওইটা হলে তাদের ম্যান্ডেটটা পাওয়া যায়। এখন আমরা বলতেছি ওনাদের তো ম্যান্ডেট নাই, তখন বলবে যে ওই ওনাদের সিলেক্টেড লোকে ওনাদেরকে সমর্থন করে যাবে। তখন একটা কমিটি করে দিবে, কমিটির মধ্যে দেখা যাচ্ছে যে 5 জন হলো বিরোধী দলের, 2 জন হলো সরকার দলের। সরকার তো রান করতে পারবে না, সরকার কি এখানে লফিফাও সুস্থে আসবে? সব কিছু ক্ষমতা থাকার পরও এখানে আর্মি থাকবে, প্রতিরক্ষা থাকবে প্রেসিডেন্টের হাতে, জুডিশিয়ারি থাকবে ইয়ের হাতে, রাষ্ট্রপতির হাতে, দুদক থাকবে তাদের হাতে, এবং অন্য কোনো কনস্টিটিউশনাল ফোর্সে যদি নিয়োগ দিতে হয় 7 জনের একটা কমিটি হবে। এই রেফারেন্ডামের যে বলা আছে সেখানে 5 জন হলো বিরোধী দলের। তাহলে কি ওরা কি একমত হবে? তাহলে এই যে ডেডলকগুলি হবে, এটা আগের থেকে এই ঘটনাগুলি ঘটাই দিছে, এগুলি করতেছে। আর এখানে যারা আনছে, যেমন আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি আমি, যে সেটা হলো যে আমরা ওই যে ইয়েকে মাদুরকে যে নেওয়া হলো, সেখানে সর্বসম্মতক্রমে রাষ্ট্রের সমর্থন, পুলিশ, 3.5 লক্ষ আর্মি ছিল, কিন্তু মাদুরকে নিয়ে মাদুরের রিপ্লেসমেন্ট যাকে আনছে সেও শান্তিতে নোবেল পাইছে। এগুলি বোঝা দরকার আমাদের। আমরা এত ভাষা দেখলে তো হবে না। এইখানে রক্তক্ষরণ হবে ইলেকশনের এই উপলক্ষে, রাস্তার মধ্যে লাশের মধ্যে হাঁটতে হইতে পারে। আমি এই জন্য জাতিকে সাবধান করছি, সতর্ক থাকার জন্য বলছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জু চৌধুরী, গণভোটে হ্যাঁ জিতলে দেশ পাল্টে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আসলে কিরকম দেশ পাল্টে যাবে? আরেকটা জিনিস আপনার কাছে প্রশ্ন, আমরা এই যে নারী নিয়ে বিতর্ক হওয়ার পর থেকে জামাতের আমিরকে নিয়ে, ওনারা দেখছি যে আজকে ওনার যে বক্তব্য, সেই বক্তব্যে উনি বারবারই নারীদের ক্ষমতায়নের কথা বলছেন, নারীদেরকে স্বাধীনতার কথা বলছেন। এইখানে কি আসলে জামাত এবং বিএনপি নারীকে এক ধরনের ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিনা? নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কিন্তু আমরা তো প্রার্থী সেরকম নারী দেখি না। আপনার কাছে দুটো বিষয়ে জানতে চাই, যে নারী ধর্মের মতো নারীও এখানে ভোটের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা। মাইক্রোফোনটা মিউট করুন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, শেষের প্রশ্নটাই আপনার আগে বলি, যে তার আমিরে জামাত উনি বলছেন নারীকে যারা সম্মান করতে পারে না, নারীকে যারা সম্মান করতে পারে না তারা কিভাবে নারীর স্বার্থ রক্ষা করবে ইত্যাদি ইত্যাদি। তো ওনাদের দৃষ্টিভঙ্গিতে নারীকে সম্মান করা হচ্ছে আপনার যে তাদেরকে পর্দা পুশিদের মধ্যে রাখা, তাদেরকে আলাদা বাসে রাখা যাওয়া, এবং তাদেরকে আপনার চাকরিচ্যুত করা। যে 7 ঘন্টার যে একটা কথা বলছে যে 7 ঘন্টা তারা কাজ করবে, বাকি 3 ঘন্টার বেতন দেবে। 5 ঘন্টা, সরি 5 ঘন্টা কাজ করবে, 3 ঘন্টার বেতন গভর্নমেন্ট দেবে। উনি কি সুইডেন থেকে আসছে? এই যে কাজের যে ভুয়া, আমাদের কাজের যে মানে গৃহকর্মী যে আসতেছে, তার কয় ঘন্টা, তাকে ভর্তুকি দিবে কেমনে উনি? এইসব কথা বইলা উনি নারীদেরকে, আচ্ছা গার্মেন্টসে যে নারীরা চাকরি করেন তাদেরকে যদি বলা হয় যে তোমরা 5 ঘন্টা করবা আর 3 ঘন্টার টাকা গভর্নমেন্ট দিবে, সিরিয়াস সব জটিলতা হবে। উনি একটা ফাঁদ পাচ্ছে, এই হাজার হাজার লক্ষ লক্ষ নারীদেরকে বেকার করে দিবে। এটাকে কঠিনভাবে প্রতিহত করা। বলে যে নারীদের উন্নতির জন্য কি তারা আলাদা বাস করবে। আলাদা বাস করবে কেন? নারীদের জন্য আলাদা বাস মেনটেন করা কি সম্ভব? সে বাসে কি তারা নিরাপদ থাকবে? ওনাদের কথা হচ্ছে কি নারীরা বোরখা পরে থাকবে, কোন নারী বোরখা ছাড়া বাড়িতে পারবে না। এই ধরনের একটা মানে পার্টি, যে পার্টি একটা দিতে পারে নাই, একটা সদস্য মনোনয়ন দিতে পারে নাই, তারা এইভাবে কথা বলে। আপনারা দেখেন যে উনি যে একটা অশ্লীল কথা বলছে যে চাকরিজীবী মহিলারা দেহ ব্যবসায়ী, এ কথা ওনার যে বলছে যে আমার হ্যাক হয়ে গেছে, হ্যাক করে মেসেজ আসে না, মেসেজেরই কই
মেসেঞ্জারই কোথায়? একটা ডাহা মিথ্যা কথা বলছে এই দলটার, যে হ্যাক হয় নাই। এবং আপনি যদি দেখেন যে আল জাজিরার শ্রীভাষণ জৈনের সাথে যে উনি ইন্টারভিউ দিচ্ছে, আর ওনার যে ইসের এই আপনার এই এক্সের মানে টুইটারের যে স্টেটমেন্ট, সবই কিন্তু সেম, অলমোস্ট, শুধুমাত্র লাস্টের বাক্যটা ছাড়া। এবং সেখানে উনি তো বলছে যে কোনো নারী কোনোদিনই তার এই আমির হতে পারবে না, সেটা আল্লাহ লেখে নাই। তাহলে উনি কিভাবে বলে? উনি তো এই দলটাকে তো আপনার নিবন্ধন কিভাবে দেয়? ইকুয়াল অপরচুনিটি থাকতে হবে। তো আপনার ইকুয়াল অপরচুনিটি নাই তাদের কর্মকাণ্ডের মধ্যে। তারা যেমন ইসলামী ব্যাংকে বাইরের কোন লোককে চাকরি দিছে, কোন একজন হিন্দু লোক চাকরি পাইছে। একটা ধর্মভিত্তিক একটা দল, এই দলটা মানুষকে নানা কমেন্ট করেছে যে ওনারা তো বলেনি যে বোরকা ছাড়া বের হতে দিবে না, ওনারা তো বলেছে দেশ মানে ড্রেসের স্বাধীনতা দিবে। এখন নির্বাচনের আগের প্রতিশ্রুতি আর নির্বাচনের পরে আসলে একরকম থাকবে কিনা সেটা তো একটা বিষয়। ড্রেসের কথাটা ধরেন এই যে বলতেছে এখন এটা বলতেছে, আপনি যখন চাকরিতে বলে দিবেন ড্রেস কোড এইটা হবে, ডিসি মহিলা ডিসিদের ড্রেস কোড এইটা হবে, হিজাব পড়তে হবে, তখন আপনি কি করবেন? এরা তো ধাপে ধাপে এইভাবে করে। আর কিভাবে বললো যে ওনাকে জিজ্ঞেস করা দরকার। মঞ্জুর ভাই একটা কথা একটু আপনাদেরকে বলি, তো সিনেমা যারা করে হাফ প্যান্ট পরে যারা গাছে ওঠে নায়িকারা, ওদের কি হবে? উনি এই ব্যাপারে একটা বক্তব্য দিলে ভালো হয় আমির সাহেব, যে সিনেমা না এগুলি তো তারা সিনেমা দেখা তো হারাম। তাহলে সিনেমা শিল্পের লোকেরা কই যাবে? সেটার ব্যাপারে একটা তাদের চাকরি রিহ্যাবিলিটেশন কোনো ব্যবস্থা জামাতের আমিরের কাছে আছে কিনা? এক দুই নম্বর হলে ফান্ডটা আমি জানি না। শুনেন, জামাতের যে এই কথাগুলি, এইসব কথা তারা যে বলে যে আমরা নারীদের ইসের, আরেকটা প্রশ্ন করছিলেন, এটা ছাড়াও আরেকটা প্রশ্ন করছিলেন, গণভোট হ্যাঁ জিতলে দেশ পাল্টে যাবে, যেটা ডক্টর ইউনূস আজকে বললেন। উনি তো পাল্টাইছে, উনি তো 3-0 মহাশূন্য আমাদেরকে ফেলাই দিছে। আপনি দেখেন আজকে লক্ষ লক্ষ লোক বেকার, সে দারিদ্রের সংখ্যা বাড়তেছে। আর গণভোটের যে কথাটা উনি বলে, যে উনি তো এটা বলতে পারে না। উনি একটা বিষয় যাচাই করার জন্য ইলেকশন কমিশনকে দিছে, ইলেকশন কমিশন যাচাই করে, জনমত যাচাই করে ওনার সামনে তুলে ধরবে, এটাই তো গণভোট। তো সেইখানে উনি নিজেই এসে প্রচারণা চালাচ্ছে। আজ কি পিছিয়ে হয়ে যাবে? ওটা হবে কি, যেটা যে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। আমাদের 72 কনস্টিটিউশনে ছিল যে আমরা নৃতাত্ত্বিক ভাবে বাঙালি, এটাকে বাদ দিছে। নৃতাত্ত্বিক ভাবে বাঙালি, এই যে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি, একটা সুন্দর সলিউশন ছিল যাতে ক্ষুদ্র নিরগোষ্ঠীও বাংলাদেশি হিসেবে আসতে পারে, মানে তাদেরকে বাদ দেওয়া হলো না। সেইখানে উনি এটা উঠে দিছে, এই আলী রিয়াজের এই 2 নম্বরে, সেই যে জাতি হিসেবে বাঙালি ওটা থাকতে পারবে না। তারপরে আপনার এই যে 7-এর ক খ উঠে দেওয়া মানে কি? উঠে দেওয়া মানে হচ্ছে যে কেউ ইচ্ছে করলে সংবিধানকে আপনার বাতিল করতে পারে, সাপ্রেস করতে পারে, চেঞ্জ করতে পারে। 7-এর ক এবং খতে ছিল কি সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা ছিল। যদি এখন মিলিটারি কু হয়, মিলিটারি কু হলে তো কোনো কু যারা করবে তাদের কোনো শাস্তির বিধান থাকবে না, যদি 7-এর ক এবং খ উঠাই দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে যে যা কিছু করা হবে এটা কোর্টে আপনার করা যাবে না, কোর্টে কিছু আদালতে আপনি যেতে পারবেন না। এটা ফান্ডামেন্টালি একটা রং কনসেপ্ট। আপনার বাংলাদেশের যে সংবিধান বা আইন প্রস্তুত করে আপনার লেজিসলেটর, যারা মানে আইন প্রণেতা এমপিরা করেন, কিন্তু এই আইনের ব্যাখ্যা দেওয়ার একমাত্র অধিকার হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন এই আইনের ব্যাখ্যা দিতে পারবে, অন্য কেউ কিন্তু ব্যাখ্যা দিতে পারে না। এখন যদি সে অ্যাপিলেট ডিভিশনকেই বলে দেওয়া হয় যে এই যে সব আইন করা হয়েছে এগুলির কোনো কিছুই তুমি বলতে পারবে না, তার মানে হলো কি যে আইন বিভাগ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ বিভাগ, এটার মধ্যে তারা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে যাচ্ছে এবং এটা ফার রিচিং, এটার ব্যাড এফেক্ট আছে। আর তারপরেও আরেকটা বিষয় যে 84 দফা, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন কেমনে? আমি যেমন লাইক করি যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে হবে, আমি লাইক করি যে ক্ষমতার একটা ভারসাম্য মানতে হবে, এগুলি ভালো জিনিস, কিন্তু এট দ্য সেম টাইম ওরা দিয়ে রাখছে যে
এই দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা আমি এগ্রি করি না, তাহলে আমি কিভাবে ভোট দেব? আমি যদি এই কেয়ারটেকার গভর্নমেন্ট রাখতে চাই, ওইগুলিকে সাপোর্ট করে হা দেই, তাহলে আমার ওই ইয়ে আসে, দ্বিকক্ষ বিশিষ্ট আসে। আমি তো সাধারণ বুদ্ধির লোক। আমি আলী রিয়াজকে পাইলে জিজ্ঞেস করতাম, আপনি ভাই এত স্টুপিড হয়ে এই বুড়া বয়স পর্যন্ত এরকম স্টুপিড হয়ে চললেন কেমনে? আপনার 84টা প্রশ্নের একটা উত্তর হয়? আপনি তো প্রতারণা করতেছেন, ধরিবাজি করতেছেন, অথবা ইউ আর এ পিওর স্টুপিড। আপনার গণভোটের আরেকটা জিনিস এরা করছে, সেটা হচ্ছে যে আগে থেকে বলতেছে 55% লোক ভোট দেবে। 55% লোকে ভোট দেবে কেন? এখানে তো সবাই ভোট দেয়। আপনার 2008-এ ভোট কাস্টিং ভোটের পার্সেন্টেজ ছিল 87%, 2001-এ ছিল 76%। এবার ধরেন 80% লোক ভোট দিবে বলে ধারণা করা হয়। সেই ক্ষেত্রে 10,20,00,000 লোক ভোট দিবে। আপনার বুথ আছে 2,44,000, সবাই আছে 540 মিনিট, আপনি সবাই পাচ্ছেন 1 মিনিট 29 সেকেন্ড ওয়ানলি। সেখানে আপনার একটা ওই ব্যালটটা পূরণ করতে হবে, এবং আপনার এই যে হারা ভোট করতে হবে, ওইটাকেও তার ভোট দিতে হবে। সময় পাবে কোথায়? অর্থাৎ আমার হিসাবে 40%-এর বেশি লোক ভোটই দিতে পারবে না। 40%-এর লোক বাকিগুলো ভোটের দেখবে লাইন বা বন্ধ হয়ে যাবে। এই হইতেছে একটা চালাকিরই। সেই জন্য আগের থেকেই ক্ষেত্র প্রস্তুত করতেছে যে ভোটটা পরে রেজাল্ট বলা হবে। আবার বলতেছে যে 55%-এর বেশি ভোট হবে না, আগে থেকে বলে রাখতেছে। অর্থাৎ কম ভোট নিয়ে সবাইকে সুযোগও দিচ্ছে না। তাদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি প্রায় 10 বার বললাম যে 1 মিনিট 29 সেকেন্ডে এখানে কিভাবে করবে, ভোটটা দিবে। আরেকটা কথা, আপনি যে ব্যালটে কিন্তু দুইটা এলিমেন্ট। একটা হচ্ছে যে জুলাই সনদে আপনার আছে কিনা, জুলাই সনদে আপনার সমর্থন আছে কিনা। আরেকটা আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025, এটাও কিন্তু ব্যালটে। একটা অর্ডিন্যান্স সেটাকে আইনে রূপান্তরিত করতে পারে কেবলমাত্র সংসদ। 30 দিনের মধ্যে সংসদ বসা 30 দিনের মধ্যে এই অর্ডিন্যান্স গুলিকে আইনে রূপান্তরিত করতে পারে, অথবা সেগুলি আপনা আপনি বিলুপ হয়ে যায়, রাইট? কিন্তু অর্ডিন্যান্সকে তারা গণভোটে দিচ্ছে। এটা একটা নজিরবিহীন একটা বিষয়। গণভোটে দেওয়া মানে হচ্ছে কি, সংসদ এই অর্ডিন্যান্সটাকে বাতিল করতে পারবে না, আইনে পরিণত করতে পারবে না। আপনি বুঝে দেখেন, আইনে পরিণত করার কাছে ক্ষমতা থাকবে না। সংসদকে ঠুটো জগন্নাথ করার একটা প্ল্যান এই গণভোটের মাধ্যমে করা হয়েছে। আর যেটা পাটোয়ারি সাহেব বললেন, সেটা কিন্তু একটা আসলেই একটা ভয়ঙ্কর কথা, যে তারা প্যারালাল করছে। একই সংসদকে দ্বৈত সংসদ, একটা হচ্ছে সংসদ, আর একটা হচ্ছে সংবিধান সংশোধন পরিষদ, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কখন করে? যখন কনস্টিটিউশন থাকে না। যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, অ্যামেন্ডমেন্ট করার অধিকার সংসদ সদস্যদের। তারা 2/3 মেজরিটি নিয়ে যে কোনো একে সংশোধন করতে পারে, তারা আইন প্রণয়ন করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু এই জিনিসটাকে নিয়ে যাচ্ছে এই পরিষদ মানে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তারা সিম্পল মেজরিটিতে অনেক যে আইন পাস করবে, সেটা আর সংসদে পাস করতে হবে না, সেটা অটোমেটিক্যালি হয়ে গেল, এবং সেটাকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। তার মানে হচ্ছে কি, উচ্চকক্ষ তখনই হবে যখন এই হাবুট পাস হবে। উচ্চকক্ষ তো আরো পরে হবে। গণপরিষদে কোনো সিদ্ধান্ত কোর্টে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। নো, ইউ ক্যানট। একবার করছিল যে অটোমেটিক্যালি পাস হয়ে যাবে, সেটাকে এরা করছে, এটাকে বাড়াইছে, 270 দিন করছে। এইভাবে তো আপনি একটা মানে ট্রিপল সংসদ আপনি তো গঠন করতে পারেন না। সংসদ হচ্ছে আইন প্রণয়নের সর্বোচ্চ ফোরাম, সর্বোচ্চ বডি। সেটাকে যদি আপনি হাত পা বেঁধে রেফারেন্ডামের নামে হাত পা বেঁধে ছেড়ে দেন, তাহলে আমাদের এটা লং টার্ম আমরা ফেস করব। আমাদের এইখানে জানেন যে ছিল, আমরা ছোটকালে শুনতাম যে বুনিয়াদী গণতন্ত্রের আসর রেডিওতে মসজিদের মাঠা বলে কয়েকজন ছিল, তারা করতো যে বুনিয়াদী গণতন্ত্রের
এটা ছিল পাকিস্তান আমলে, সেটা কিন্তু আসলে আমেরিকার থেকে, আমেরিকানরাই কিন্তু পরামর্শ দিয়েছিল যে 80,000 নির্বাচনী কলেজ বলতো, যে আমেরিকান টাইপের আর কি, তারা মেম্বার, ইউপি মেম্বাররা প্রেসিডেন্ট নির্বাচন করতো, সাধারণ লোকের ভোট ছিল না, সাধারণ লোক কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করতে পারতো না। এখন বেসিক সো কল্ড বেসিক বুনিয়াদী গণতন্ত্র, ডেমোক্রেসি। আচ্ছা, এখন আবার আরেক আমেরিকান আসছে, আরেক আমেরিকান প্ল্যান বাংলাদেশের উপর চাপাই দিতেছে, উই শুড রিজেক্ট দিস। এটা তো তাছাড়া আপনার এই গণভোট, রেফারেন্ডাম কোর্টে গেলে কিন্তু বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায় এই কারণে যে এটা বিল্ট ইন ফল্ট রয়ে গেছে। আমি 4টা দফা দিয়ে দিচ্ছি ব্যালটের মধ্যে, 2টা দফা এগ্রি করে 2টা করি না, আমি কিভাবে ভোট দেবো? আপনি আমার সাথে প্রতারণা করতেছেন। সেই জন্য আমি মনে করি, সেই জন্য এরা খুব লাগে গেছে, উঠে পড়ে লাগছে, যেভাবে পাশ করাইতে হবে, পাশ না করলে তো এরা কেসে করবে। সংবিধানকে নিয়ে নাড়াচাড়া করছো, সংবিধানের কোর অনুচ্ছেদগুলি এটার্নিটি ক্লজ দ্বারা আপনি প্রোটেক্টেড, এটার্নিটি প্রোটেক্টেড, এবং সাথে ক এবং খ, ইরুজ গ্যাং, আপনার আলিরিয়াস গ্যাং, যারা আছে না, সব অ্যাডভাইজারি কমিটি সব বাংলা পড়বে, সাথে ক এবং খ, শাস্তি, সর্বোচ্চ শাস্তি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান আপনার কাছে ওই বিষয়টা শুনতে চাচ্ছি, যে আপনি কি মনে করেন যেটা মন্ত্রী সাহেব বললো। আর ইকবাল করিম ভূঁইয়া এখন অনেক কিছুই সাবেক সেনাপ্রধান, উনি দেখলাম যে আজকে বললো যে ডিজিএফআই এর একটা রুম ব্যবহার করতো এবং সেখান থেকে সিদ্ধান্তগুলো আসতো। তো আগে কেন উনি কথাগুলো বলেনি, এখন কেন বলা শুরু করেছে? যদিও এটা আমাদের সাবজেক্টের একটু বাইরে। না, ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন করছো। জি, আমি জিয়াউল হাসান আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, আমি এখন গণভোট এবং নারী নিয়ে যে আলোচনাটা হয়েছে সেটা আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে আমিরে জামাতের যে নারীদের ব্যাপারে যে পয়েন্টটা উনি বলেছেন, যেটা নিয়ে এত হইচই হচ্ছে, এই বক্তব্যটা আমি একেবারে ওনার সামনে থেকে শুনেছি, অ্যাজ অ্যান অডিয়েন্স, নট অ্যাজ এ আই এম নট পার্ট অফ এনি পলিটিক্স। সো অ্যাজ অ্যান অডিয়েন্স, what he said, he talked about the maternity period. He did not say, সে বলেছে আমাদের মেয়েরা যখন সময়। আপনার এখানে কি ইন্টারনেটের সমস্যা? না, আমার এখানে তো ঠিক আছে। জিয়া ভাই, আপনার এখানে মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে। ওই সময় যখন সে কাজ করবে, ওই কাজে করতে পারবে না, ওইটার খরচ রাষ্ট্র বহন করবে, এটা হলো তার কথা। এখন সে কিভাবে করবে, ইফ হি গোজ টু দি পাওয়ার, তখন দেখা যাবে, তখন আমরা শুনবো তার কাছে সে কিভাবে করবে। বাট একটা জিনিস হলো, আমি আপনাকে বলি, এটা আমার পার্সোনাল রিসার্চ এবং এটা টিআইবির রিসার্চ। প্রতি বছরে এই দেশের কালো টাকা, আমি মেগা দুর্নীতি না, মেগা দুর্নীতি যেটা, সেটা হলো পদ্মা ব্রিজ, মেট্রো রেল, ব্রিজের, বিলিয়ন ডলারের উপরে মানে বিলিয়ন ডলার। আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না জিয়া ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না কেন জানি। আপনি কি হেডফোন বা কোনো কিছু মানে ইউজ করছেন? না না না, আমার তো, কেন আপনি শুনতে পাচ্ছেন না? যখন একটু নড়াচড়া করেন তখন শোনা যায় না, স্ট্রেট যখন থাকেন ওই যে মোবাইলের সামনে তখন শোনা যায়। আচ্ছা, ঠিক আছে, আমি তো মোবাইলে না, আমি তো ল্যাপটপে, কোনো কারণে। এখন যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে, হ্যাঁ, হয়তো বা ইন্টারাপ্টেড হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে কোথায় ছিলাম আমি? বলছিলেন যে ওই যে দুর্নীতির যে ব্যাপারটা, দুর্নীতি, আমি আপনাকে আমার একটা পার্সোনাল ক্যালকুলেশন রিসার্চ, যে আমাদের যদি শুধুমাত্র এসি ল্যান্ডের অফিসের যে করাপশনের মানিটা হয় সারা দেশের, আপনি এই করাপশন মানিটা, এই যে মানে ভেরি স্মল ট্রানজাকশন আর আন্ডার দি টেবিল, এটার পরিমাণ হলো ডেইলি 12 কোটি টাকা। সো ইউ ক্যান ইমাজিন যে কি পরিমাণ টাকার লেনদেন হয়। আমি মেগা দুর্নীতির কথা বলছি, এই পাওয়ার স্টেশন এগুলি বাদ, এগুলি কথা বলছি, আমি শুধুমাত্র ডেইলি ফাইল টানাটানি, রাস্তায় চাঁদা, এটা হলো পরিমাণ হলো 1,29,000 কোটি টাকা।
এবং আমি একটা অফিসের কথা বলছি, আমি যেটা হলো টেবিল মানি আপনি বলতে পারেন, সেটার পরিমাণ হলো একটা অফিস, যদি আমি রাফলি ইন ট্র্যামডাম ধরেছি, আমার বন্ধু বান্ধব পয়সা মিউটেশনের জন্য যে ঘুষটা দিতে হয়, এই ঘুষের পরিমাণ হলো ডেলি 12 কোটি টাকা। এবং আমি একটা স্কুল প্রতিষ্ঠা করেছি, সরকারের স্কুল। আমাকে একটা বলা হয়েছিল রেসিডেন্সিয়াল স্কুল করতে, 320 জন ছাত্রের জন্য, তাদের ক্লাসরুম, অডিটোরিয়াম, রেসিডেন্সিয়াল সবকিছু অ্যারেঞ্জমেন্ট। সেটার জন্য আমি বাজেট, সাইফুর রহমান সাহেব আমাদেরকে বাজেট দিয়েছিল 12,88,00,000 টাকা। তাহলে এখন চিন্তা করেন, তার মানে ডেইলি আমি শুধু এক অফিসের ঘুষ যদি আমি ক্যাচার দিয়ে ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু এই প্রতিদিনই আমি একটা স্কুল তৈরি করতে পারি। সো আপনি যদি আমাদের অনেস্ট গভর্নমেন্ট আসে, আই ডোন্ট নো হু ইজ দ্যাট, সবাই কিন্তু মুখে বলে জিরো টলারেন্স। আমার খুব কষ্ট হয় দেখতে যে এই জিরো টলারেন্স কিভাবে 234 বিলিয়ন ডলার বের করে নিয়ে চলে যায়। তারাও কিন্তু জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স, এই কথা কিন্তু তারা বলে। আচ্ছা, এখন আসেন এই যে আমি ওই মেয়েদের ব্যাপারটা আমি আপনাকে ক্লারিফাই করলাম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই যে সংবিধানের যে বিষয়টা, আই এগ্রি উইথ অল অফ ইউ দ্যাট মিস্টার আলী রিয়াজ হ্যাজ ব্লাফড দ্য নেশন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে I don't only blame Mr. Ali Reza, I blame the politicians also, because তাদেরকে কিন্তু প্রথম বলা হয়েছিল যে আপনারা জাতীয় সরকার করেন। আরেকটা ব্যাপারে পলিটিশিয়ানদের একটা খুব সুন্দর একটা স্কেপ রুট আছে, তারা নিজেরা কিছু সংশোধন করতে চায় না, তারা চায় somebody else will do it, এবং আমি এটা মানি না, এটা যেন বলতে পারি, এই সুযোগটা পাই। এটা যদি আমার বাড়ির সমস্যা যদি আমি না সমাধান করি, আমি যদি আরেকজনকে বলি ভাই তুমি আমাকে একটা সলিউশন দাও, পরে আমি এই সলিউশন মানি না, সমস্যাটা আমার বাড়ির। Politics is the business of politician. Why this kind of intellectuals will come into it? Politicianদের ব্যথা, মানুষের ব্যথা পলিটিশিয়ানদের থেকে কেউ বেশি বুঝে না। There is no other solution other than political solution for running a country. সুতরাং এই সমস্ত ভংচং 54 বছর করছেন, কিন্তু আমি বুকে হাত দিয়ে, আমি পলিটিশিয়ান যারা আছে, আমি জানি না এখানে কেউ আছেন কিনা, আই এম নট পলিটিশিয়ান, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে পলিটিক্স করে সে দেশকে কতটুকু দিছে আর নিজে কতটুকু বেনিফিট হয়েছে? সে যদি বলতে পারে যে আমি নিঃস্ব হয়ে গেছি দেশকে দিতে গিয়া, আমি পলিটিক্স করে নিঃস্ব হয়েছি, সেই দিন আমার মনে হয় আমরা দেখি নাই, ওটা আমাদের শিশুকালে দেখছি। আমি দেখছি আমার মানে জ্যাঠা, উনি হলো এক চেয়ারে শুয়েছিল, ওই চেয়ারেই মারা গেছে, তার কিছুই ছিল না, হি হ্যাড নাথিং, পলিটিক্স করছে। আমার মনে হয় ওই পলিটিশিয়ান আর এখন আর নাই আমাদের দেশে, যে যারা বলবে যে আমি পলিটিক্স করছি, আমি এখান থেকে 1 পয়সা বানাই নাই, আই হ্যাভ গিভেন এভরিথিং অফ মাই লাইফ। প্রত্যেকটা পলিটিশিয়ান ইজ এ বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার না, বিলিয়নিয়ার। তারা কিভাবে হয়? সে যদি মানুষের জন্য রাজনীতি করে, হাউ ক্যান হি বি বেনিফিটেড? দ্যাট মিনস তারা এই সিস্টেমটাকে, এটা দেখেন এই সিস্টেমটা এখন যে এই যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, এটা একটা মজার সিস্টেম। মানে এটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এভরিবডি ক্যান ডু লুটপাট, কাউকে কেউ ধরবে না, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। যেমন ব্যুরোক্রেসি দেখেন, আপনার সেক্রেটারিরা ফাইল বানায়, তারা প্রপোজাল রেডি করে, কেউ কি তাদেরকে ঘুণাক্ষরে, তাদের কারো কি শক্তি আছে তাকে কোর্টের বারান্দায় নিতে পারে ফর এনি রিজন? আজ পর্যন্ত কাউকে নিতে পারছে? তারা ডিফাই করে, হাইকোর্টের অর্ডার ডিফাই করে, দে জাস্ট ডোন্ট ডু ইট। এইটাই হলো দেশ ভাই। এবং এই সচিব কার শেল্টারে আছে? মন্ত্রী সাহেবের শেল্টারে আছে। আর ওই মন্ত্রী সাহেবের বিরুদ্ধে কেন আপনি কোনো প্রশ্ন তুলতে পারেন না? বিকজ ওই পার্লামেন্টে তো প্রাইম মিনিস্টার বসে আছে এবং চোখ দিয়ে দেখতেছে যে কে তার বিলের এগেনস্টে কথা বলে। আমি আরেকটা তথ্য দিই, এই তথ্যটা আমি আগেও বলেছি। বাংলাদেশের গত 15 বছরের বাজেটের, ডেভেলপমেন্ট বাজেটের 42% গেছে 3টা জেলায়, ঢাকা, চিটাগং, গোপালগঞ্জ। আর 61টা জেলায় গেছে 58 টাকা, 58%। সবচেয়ে হাইয়েস্ট যে অ্যালটমেন্ট পাইছে সেটা হলো 0.8%। সবচেয়ে ভালো সেটা হলো কে? নরসিংদী, বিকজ ওই এলাকায় প্রচুর রেমিটেন্স আসে ওই এলাকা থেকে, মুন্সিগঞ্জ, নরসিংদী, এই সমস্ত জায়গায়। আর লোয়েস্ট পাইছে 15 বছর ধরে টানা জয়পুরহাট, 0.17%। এই সংশোধিত এই বিল পাস করছে এই 3 জেলার, যারা নাকি 42% পাইছে, তাদের সংখ্যা হলো 39 জন এমপি। আর বাকি 61টা ডিস্ট্রিক্টের এমপির সংখ্যা হলো 261। মেয়েদের কথা বাদ দিলাম, নারীদের কথা বাদ দিলাম, এরা সবাই মিলে কিন্তু ওই বাজেট পাস করছে। ওই জয়পুরহাটকে 17 পয়সা, নেত্রকোনাকে 18 পয়সা, আর ওই পঞ্চগড়কে 19 পয়সা দিছে।
15 বছর ধরে এটা মেনে নিছে। ইউ কল ইট অ্যাকাউন্টেবিলিটি, দিস ইজ হোয়াট ইজ আওয়ার এটাই কি তাদের বিবেক? এই সমস্ত রাজনীতিবিদদের বিবেক এটা? তাদের মানুষের সাথে তারা মানে তারা তারা প্রতারণা করেছে 15টা বছর ধরে। প্রত্যেকটা এমপি দে হ্যাভ ডিপ্রাইভড দ্য রাইট অফ দি পিপল অফ দেয়ার ওন এরিয়া জাস্ট বিকজ টু স্যাটিসফাই গোপালগঞ্জ, ঢাকা এন্ড চিটাগং। তো এই সংবিধান দিয়ে আপনি কি করবেন? এটা তো প্রতি সংবিধানে যা আছে, এভরিডে ইট উইল ক্রিয়েট অ্যানাদার ফ্যাসিস্ট, বিকজ ইউ ডোন্ট হ্যাভ। আপনি একটা বিল নিয়ে আসবেন, 5 টাকার বিল, এবং আপনি 1 বছর পর এটা রিভিউ করবেন, এটাকে 500 কোটি বানাবেন, কেউ কোনো কথা বলবে না, বিকজ এটা থেকে সবাই বেনিফিট পায়। ওই আমলা পায়, ওই ব্যুরোক্রেট পায়, ওই মিলিটারি যারা ওই কনস্ট্রাকশন করতেছে সে পাইতেছে, তো এখানে পলিটিশিয়ান পাচ্ছে, লোকাল চামচারা পাচ্ছে, এভরিবডি ইজ গেট বেনিফিটেড। খালি বেনিফিট হচ্ছে না সাধারণ মানুষ। ভাই এগুলি কথা কিতা লাগবে? এন্ড ইউ কল ইট দ্যাট এটা জিরো টলারেন্স। আমি তো দেখবো আমি কি কেমনে জিরো টলারেন্স আপনারা দেখান পলিটিক্সে। দেখবো আপনি কতজন। ইউ ক্যানট ফায়ার ইউর ওন মিনিস্টার ফর করাপশন। আপনাদের প্রত্যেকটা করাপশন, এই যে আওয়ামী লীগের যত করাপশন উঠছে সব এইসিসিতে যায়, এক ফিল্টার সব সাদা হয়ে বাইরে চলে যায়, একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে সাদা হয়ে বাইরে চলে যায়। অনেক অনেক ধন্যবাদ। যদি ওই রিয়াজ সাহেব হলো আরেকটা ফ্রড, হি হ্যাজ চিটেড দ্য নেশন। এখানে দরকার ছিল যে নাকি এক্সিকিউটিভ হেড হবে, হি শুড নট সিট ইন দ্য পার্লামেন্ট। সে পার্লামেন্টের বাইরে থাকবে, পার্লামেন্টে বসবে শুধুমাত্র স্পিকার এন্ড অল দি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার পার্লামেন্ট মেম্বার্স, যারা তাদের বুদ্ধি বিবেক দিয়ে ওই বিল করবে, চেক করবে যে এই বিলটা ঠিক কিনা। কিন্তু সেই স্বাধীনতা তো আপনাদের সংসদকে দিবেন না। আপনার সংসদ যখন সিলেক্ট করেন তখন তো সব ব্যবসা করে সিলেক্ট করেন, সংসদের নমিনেশন দেন। ওইখানে যদি আপনি তার ট্রু লিডার আনতেন তাহলে দেখতেন তারা তাদের দায়িত্ব পালন করতো। ভাই রাজনীতিবিদদের বিবেক আছে, আপনি যদি তাদেরকে সেই সুযোগ দেন বিবেকটা ব্যবহার করার। কিন্তু আপনি যদি শুরু থেকেই তার বিবেককে আপনি যদি টাকা দিয়ে কিনে নেন, তাহলে তো আর সেই বিবেককে ব্যবহার করতে পারে না। আপনি দেখেন, এর পরের কথা বলি আমি, জাতীয় লেভেলে আপনি একটা প্ল্যান করেন, আপনি ইমপ্লিমেন্ট করেন এটাকে, এটা রিসিভারকে পিপল, ইউনিয়ন, উপজেলা, এগুলিতে। মাঝখানে এই যে আপনার জাতীয় পরিকল্পনাটা ক্যারি করে কেউ না। ডিভিশন পর্যায়ে কোনো নির্বাচিত নেতা নাই, জেলা পর্যায়ে কোনো নির্বাচিত নেতা নাই, এটা চলে যাচ্ছে ডিসিদের মাধ্যমে। ডিসিদেরকে আপনার ওই চাষা ভুষা কৃষক সে কয়েকদিন এসে তাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই কৃষক লোন হয়েছিল আমি পাইলাম না কেন বলেন। কিন্তু আপনি যদি একটা ইলেক্টেড বডি রাখতেন, ওই ডিসি টুটি চেপে ধরতো যে আমার কৃষক কেন এই লোন পায় নাই, বা ওই এগ্রিকালচার অফিসারের টুটি চেপে ধরতো। এটা তো ভাই করলেন না আপনারা কিন্তু সবচেয়ে বড় বেইমানি করছেন। এই যে পলিটিশিয়ানরা, তারা আমাদেরকে প্রতিবার চিট করে, মানুষকে তারা চিট করে। সবচেয়ে সমস্যা হলো আমাদের সাধারণ মানুষ এই কথাগুলি বলতে পারে না, তারা বুঝে না এত কিছু। তারা শিক্ষকদের উপর অনেক আস্থা রাখে এবং শিক্ষিতরা তাদের সবসময় চিট করে। আমরা সুতরাং এই জিনিস, এই খেলা চলতেই থাকবে এই দেশে। আই এম টেলিং ইউ, this is not going to change. We are going to see another fascist in the near future. Nothing else. ঠিক আছে না? তো এই চলতে থাকবে। তো এটা যদি স্টপ করতে চান, সিনসিয়ারলি ইউ হ্যাভ টু টাচ ইউর হার্ট এন্ড সে, ভাই আমি আসছি আমার দিতে, দেশকে দিতে, কিছু নিতে আসি নাই। আপনি তাকায় দেখেন আপনাদের যে যারা এখন মঞ্চে ঘুরতেছে, হু আর দে? এরা সব ছিল বিদেশে, এরা আসছে এরা এখন এসে তাদের পাইপ লাগাবে, কয়েকদিন পরে লাগাবে। ওই যে মধুর চাক, ওর মধ্যে পাইপ লাগাবে, এরপরে পাইপটা থেকে টানতে থাকবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের লাইফে কোনো পরিবর্তন নাই। আই এম ওয়ান অফ দোজ অর্ডিনারি ম্যান হু উইল হ্যাভ নো ভয়েস। বুঝছেন না? এইটা বোধহয় এই স্বাধীনতা আমরা হারাচ্ছি খুব শীঘ্রই, বিকজ নোবডি ইজ গোইং টু টলারেট দিস কাইন্ড অফ হার্ড টক। শক্ত কথা কেউ পছন্দ করে না। আপনারা যারা রাজনীতি করে, আমি তাদেরকে বলি, ভাই রাত্রেবেলা শোয়ার আগে আয়নার সামনে একবার দাঁড়ায় জিজ্ঞেস করেন, আমি তো আমার দেশের, আমার এলাকার লোকজন, তাদের স্বার্থ দেখার জন্য আজকে আমি সারাদিন কি করলাম তাদের স্বার্থের জন্য জিজ্ঞেস করতে বললেন। আল্লাহর কসম সত্যি কথাটা বলতে পারে। খালি এইটুকু বলে রাখলাম আপনার, এই দেশ সৎ শাসক কোনো সম্ভব না। এটা একটা ওয়ান পিস, জিয়া, আর আপনারা পাবেন না প্রেসিডেন্ট জিয়া। ওই দিন গেছে, শেষ। You have killed him and you will not get him back. প্রডিউস করতে পারবেন না।
এটিএম পাটোয়ারি, আপনার কাছেই শুনতে চাই ইকবাল করিম ভূঁইয়ার আসলে কি হয়েছে, মানে উনি সব গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছে, আপনি বলছেন যে প্রশ্নটা ভালো আছে, তো আপনার কাছে শুনতে চাই। এবং পাশাপাশি যে বিষয়টা শুনতে চাই যে বন্দর দেওয়া নিয়ে, চট্টগ্রাম বন্দর দেওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বাট এটা কতটা ঠিক হয়েছে সেটা নিয়েও আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। ব্রিগেডিয়ার সাহেব কি ইকবাল করিম ভূঁইয়ার সম্বন্ধে কিছু বলছে? আমি শুনতে পাই নাই, বলছে কিনা কিছু? না, উনি কিছু বলে নাই। তার মানে ওই প্রশ্নটা উনি উত্তর দেন নাই আর কি। এটা আমি প্রথম তাহলে ইকবাল করিম ভূঁইয়াকে নিয়ে যাতে জানার দরকার। ইকবাল করিম ভূঁইয়া যে শেখ হাসিনা একটু জোরে বলতে হবে, আপনার কথাও আস্তে হ্যাঁ। শোনা যাচ্ছে। ইকবাল করিম ভূঁইয়া যে কথা হাসিনা যে কজনকে সেনাপ্রধান বানাইছে প্রপার ওয়ে কোনোটাকে টপ 10-এর মধ্যে থেকে করে নাই বেসের, এবং সবগুলিকে তার ধামাধরা লোকজনকে বানাইছে। ইকবাল করিম ওয়ান অফ দ্যাম। ইকবাল করিমের প্রথম যে উনি সেনাপ্রধান হয়েছে কয়েকজনকে ডিঙাইওয়ানাকে সেনাপ্রধান করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যখন সে ভারপ্রাপ্ত সেনাপ্রধান ছিল, খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙলো, তখন এখানে এই যে আমাদের ব্রিগেডিয়ার সাহেবরা যে পলিটিশিয়ান করছে ওনার সাথে আমি অনেকটা একমত, কিন্তু আর্মিরা যা যা করছে আমি দুই একটা কথা বলতে চাই। সেখানে হলো যে ইকবাল করিম ভূঁইয়া তখন ভারপ্রাপ্ত সেনাপ্রধান, ওনার বাড়িটা যখন ভাঙছে ফেলো ফিলিংস, উনি তো কয়েকজন জেনারেলকে নিয়ে হাসিনার কাছে যাইতে পারতো যে এটা রিফার্মেশন হবে, সিপাহীদের মধ্যে বিরূপ পদ হবে। এই যে আমাদের এখন ব্রিগেডিয়ার সাহেবরা কোথায় কি কোনো প্রমাণ আছে যে ওনারা ওইটার অন্যায়ের প্রতিবাদ করছে? করেন নাই। তারপরে এখানে ইকবাল করিম ভূঁইয়া ইয়ে করছে, ওনাকে একটা ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, বিদ্যুৎ প্ল্যান্ট দেওয়া হয়েছে, তাহলে হাসিনার কতটুকু ক্ষয়ের খাওয়াইলে ওনাকে এটা দেয়া হয়? সেনাপ্রধান তো করছেই, এটা জাতি জানার দরকার। 1 2 নম্বর হলো আমি প্রধানমন্ত্রীর অফিসে গেছি, দেখি যে উনি প্রধানমন্ত্রীর রুম থেকে বাইর হচ্ছে। তো ওখানে আমার বন্ধু ছিল এনআই খান, হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীর PS1। আমি তার লোক একটু দেখা করতে সে প্রতিদিন প্রায় বলে, আমি গেছি একটা চা খেতে, দেখি যে প্রধানমন্ত্রীর রুম থেকে উনি বাইর হচ্ছে। তা আমি বললাম এই বেটা এখানে কেন আসছে? তো উনি বললো আপনি বসেন, ওনার পিএসের বললো আমাকে চা খেয়ে সঙ্গ দিতে, উনি প্রধানমন্ত্রী তারা ডাকছে, ডাকার বসে ঢুকলো, ঢুকার 15 মিনিট পরে সে ব্যাক করে আসলো। আসার পরে আমি বলি কি ওই ইকবাল করিম ভূঁইয়া কেন আসছে? তো তখন ওই কামালে একটু সুবিধা করতে পারছে না, কিছু ব্যর্থতা আছে, ওই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করবে এটা চিন্তা ভাবনা করছে। উনি তদবিরে আসছেন সেনাপ্রধান, ওইখানে ইকবাল করিম ভূঁইয়া ওখানে যেন তার স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়। তো উনি বাইরে আসার পরে আমি এনআই খান এখনো জীবিত আছে, যদি শুনে থাকে সে এটা আপনারা জিজ্ঞাসাও করতে পারেন। কিন্তু এনআই খান ওখানে বাইরে হওয়ার পরে প্রধানমন্ত্রী বললেন, দেখেন মানুষের কোনো সুক্রিয়া নাই, শেখ হাসিনা বলছে সুক্রিয়া নাই, যে তারে আমি সেনাপ্রধান বানালাম, তারপরে তারে আমি বিদ্যুৎ দিলাম, বিদ্যুৎ কুইক রেন্টালের দিলাম, তারপরে আমি তাকে একটা ইউনিভার্সিটি দিলাম, এখন আসছে সে স্বরাষ্ট্রমন্ত্রী হইতে, এবং উনি বিরক্ত হয়েছে শেখ হাসিনা ওই সময়। আর এরপরে যখন ওটা না আসছে, ভাই একটা কথা, একটা মিনিট, আমি শেষ করি। একটা মিনিট আমি আপনাকে বলি ভাই, এই জায়গায় না এখানে আমাকে টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে, একটা মিনিট। পরে বলেন, আমার বলা শেষ করে দিই। সেনাপ্রধান খুবই একজন যোগ্য ব্যক্তি ছিলেন। না আমি আপনাকে এই জায়গায়, তারপরে আপনি বলেন, সেনাপ্রধান যে আইকেবি বাংলাদেশ সেনাবাহিনীর ইয়ার্ডস মানে মাপকাঠিতে হি ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট অফিসার, ঠিক আছে? সুতরাং তার নিয়োগ নিয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা, ওনাকে বলতে দেন, আপনি বলেন, আপনি কিন্তু কোন সামহাউ আপনি ওনার প্রতি ইয়ে আছেন, কারণ আপনি পাশ কেটে গেছেন, ওয়ার্ডটা ওর ব্যাপারে বলেন না, এখন আমার বলার সময় আপনি বলতেছেন। সরি, আমাকে বলতে দেন। শুনেন, ওই সময় আপনি সময় তো বলতে, আপনি ইকবাল করিম সময় বলেন না নাকি? জিয়া ভাই, ওনাকে বলতে দেন, আপনি আবার বলেন পরে। আমার কথা শুনেন, আমি সেটা বলি। এবং সে যখন এই আন্দোলন শুরু হয়েছে, যখন যেহেতু সে না পাওয়ার বেদনা, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারেন নাই, তখন উনি ওনার ফেসবুকে জাতীয় পতাকাকে লাল করছে, সাদা করছে। অ্যাকচুয়ালি এটা সবাই জানে জাতি, যে হাসিনা কাকে কাকে সেনাপ্রধান বানাইছে। তার মানে ইন্ডিয়ার ক্লিয়ারেন্স নিয়ে যারা আজ্ঞাবহ হইতে পারবে, যেমন বলবেন স্যার এই ধরনের লোকেরা আনছে। আমি আর এই ব্যাপারে আমি আপনার লোকে বিতর্কে যাচ্ছি না, আসি অন্য কাজে। উনি এরপরে বিশ্বাস্ত হচ্ছেন। তারপরে ওনার আমলে এই যে লোকজনের ওভার ওয়েট হয়, ওনার আমলে যে খাওয়া টাওয়া দিয়া ব্যস্ত রাখছে ওনাদেরকে। এখন আমাদের 3.5 লক্ষ আর্মির 3.5 লক্ষ অস্ত্র নাই, অ্যাকোমোডেশন নাই, ওনারা গাছ রঙাচ্ছে, ডিভাইডার করছে। আমি তো প্রত্যেকটা জিনিস তো আমি জানি। তো উনি কোন কিসের পরে উনি বিদ্যুৎ প্ল্যান্ট পাইছে, ইউনিভার্সিটি কি কারণে পাইছে? হাসিনা থেকে। হাসিনা যদি হাসিনাকে সার্ভ না করতো, আর উনি তো যখন বেগম জিয়ার বাড়ি ভেঙে যখন বিডিআরকে দেয়া করে, উনি তখন ভারপ্রাপ্ত সেনাপ্রধান, উনি কেন এটা নিয়ে 2জন জেনারেল হাসিনার কাছে যান নাই? উনি এখন বড় বড় কথা বলতেছেন। এই উত্তরটা আমি যে দেখতেছি আপনার কাছে, আমি যদি থাকে উত্তর বলেন আপনি। আমি প্রতিটা জেনারেলের হাড়ির খবর জানি,
সুতরাং আমার ওইগুলি ওইটা আমার নিজেরও অনেক লোক আছে যেগুলো এখনো যদি একটা ডিপ দাঁড়াবে, আমি নাম বলতে চাচ্ছি না, আমি এটা আগে, সুতরাং আমি প্রত্যেকটার হাড়ির খবর জানি কি কারণ হয়েছে, এবং ওভারওয়েট করছে। পৃথিবীর কোথাও আর্মির ওভারওয়েট হলে 40 কেজি নিয়ে বর্ডারে যাইতে পারবে না তাদের, এবং যে প্রতিদিন শীতকালীন মরা হয়, ইকবাল করিমের আমলে কোনো শীতকালীন মরা হয়েছে? অনভ্যাসে বিদ্যারাস। কেন আর্মির মরাটা বন্ধ করছে? কেন প্যারেড পিরিয়ড হয় না, ইয়ারলি যে হয়? তাই ওগুলি সবগুলো বেশি বেশি খাওয়াইছে, 4টা করে ডিম খাওয়াইছে, দুধ মিল্ক বিটার দুধ আনিয়ে উনি খাওয়াইছে, এগুলি করছে করে করে ওভারওয়েট করছে, যারা 40 কেজি নিয়ে যাইতে পারবে না। আর্মি অফিসারদের এখন দেখেন অনেকগুলো বুড়ি মোটা দেখা যাচ্ছে, পুলিশের মতো। এদের তো বুড়ি মোটা হওয়ার কথা না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো ওভারওয়েট হলে তার প্রমোশন হবে না, কারণ ফিজিক্যালি তার ফিটনেস থাকতে হবে। আচ্ছা, আসে আর অন্যটা, আমি জামাতের আমির সাহেবরে বলতে চাই, ওনারা যে কমিটমেন্টগুলি করতেছে, ইভেন কি বিএনপিও করতেছে, যেখানে আমাদের আমরা ওই টানেলের ডিফল্টার, টানেলের এই যে মেইনটেনেন্সের পয়সা আসতেছে না, তাহলে ঋণের ইনস্টলমেন্ট শোধ করবে কিভাবে? তারপরে আমাদের স্যাটেলাইটের 25 বছর 15 বছর কইছে, 15 বছর প্রায় শেষ। তো ওইটা এখন চলে গেলে এই স্যাটেলাইটটা না হলে সবাই আমরা অন্ধকারে চলে যাব, টেলিভিশন মোবাইল টেলিফোন কিচ্ছু থাকবে না। ওখানে যে আমরা বলছি স্যাটেলাইট যখন 3000 কোটি টাকা দিয়ে ব্যয় করে হাসিনা আনলো, কোনো আন্তর্জাতিক কোনো টেন্ডার না করে ডাইকা দিয়ে দিল জয় ডাইকা দিয়া, তার থেকে যে তখনও কিন্তু 1700 থেকে 1800 কোটি টাকা দিয়া স্যাটেলাইট করা যায়। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে যে স্যাটেলাইট করা হয়েছে 3000 কোটি টাকা করা হয়েছে। তখনও আন্তর্জাতিক যত জায়গায় স্যাটেলাইট হচ্ছে, পাকিস্তান হয়েছে, ইন্ডিয়া হয়েছে, 1500 থেকে 1800 কোটি টাকার মধ্যে হইতো। এখানে বাড়তি টাকা নিয়ে ওনার অন্য ব্যাংকে ট্রান্সফার করছে। তারপরে সেটার একটা বলছে যে 15 বছর ওটার ওয়ারেন্টি শেষ প্রায়। কিন্তু এখানে যে আয়ের কথা বলছে যে প্রথম 2 বছরে, তখন আমাদেরকে জনগণকে বোকা বানানোর জন্য বলছে 2 বছরের মধ্যে এটার যে আয় হবে সেটা দিয়ে তার দায় শোধ করবে, কিন্তু আয় শোধ হচ্ছে না। চিটাগং টানেল করছে, টানেলের মেইনটেনেন্সের পয়সা আসতেছে না। তারপরে ওই যে পদ্মা ব্রিজ করছে, সেটারও একই অবস্থা, যার জন্য 20 টাকা চালের উপরে বেশি হচ্ছে, কারণ ওখান থেকে চাল ক্যারি করলে ওটা প্রিমিয়াম চাল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যেহেতু ওখানে ওই টোল দিতে যাইয়া। আমি এর আগে যখন আমি এই পদ্মা ব্রিজ করে, তখন আমি বলছি যে পদ্মা ব্রিজ করতে পারলে ভালো, গরিবের গোড়ার হওয়ার দরকার নাই, ঋণ নিয়ে এটা করার কোনো প্রয়োজন নাই। ঋণ নিয়ে ওখানে যা খরচ তার চেয়ে ডাবল খরচ করে ওদের টাকাগুলো পাচার হয়ে গেছে দেশ থেকে। তারপরে এখন আমাদের আদোয়ানি আম্বানিদের বিদ্যুতের বিল বাকি রয়েছে। এখন আমাদের যারা আসবে তারা বলবে এইগুলি টাকাগুলি কিভাবে শোধ করবে। এইটা ডিবেট করা উচিত ছিল। জামাত থাকতো, অন্য পার্টিও থাকতো, বিএনপিও থাকতো, তাহলে বলতো আপনারা যে কমিটমেন্ট করতেছেন, ফান্ডটা কোথার থেকে, সোর্সটা কোথার থেকে আসবে। খালি আমি কমিটমেন্ট করে মানুষের ধোকাবাজি না কইরা, আপনি তো অলরেডি বিদ্যুতের কাটা যাবে, যে কোনো সময় বিদ্যুৎ কেটে দিবে। আমদোয়ানি অলরেডি নোটিশ করছে সরকারকে যে আমার এত টাকা বাকি রয়ে গেছে বিদ্যুতের বিল। তাহলে এইগুলি মিট আপ করে আপনি ডেভেলপমেন্ট কোথার থেকে করবেন? 15 বছর কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না যাকে ফেরেশতাকে আনলো, যদি তারা ইনস্টলমেন্ট ডিফল্টার না হইতে চায়। যে ঋণ নিয়ে নেওয়া হয়েছে, এটা ঋণের ইনস্টলমেন্ট করতে। তারপরে আসেন, আমরা মনে করছিলাম যে ইউনুস সাহেবের আন্তর্জাতিক একটা হোল্ড আছে, উনি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে স্বল্প সুদে ঋণ আনবে, তারপরে আমাদের এখানে ট্যাক্স ফ্রি করে দিবে। যেখানে ভারতের 30 ছিল, 30 থেকে তার 18 আসছে, আমাদের 20, অথচ আমাদের লোকে নাকি ভালো সম্পর্ক, তো আমাদের এখানে 20। তাহলে এই যে আমাদের এইগুলি গেছে, আমাদের খলিল সাহেব যে আসার পরে, তারপরে আসেন বাংলাদেশের লোকজন আমেরিকাতে এখন পাসপোর্ট করে ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরতে হচ্ছে, ধরে ফেলতেছে, তাদের সবগুলিকে অবদস্ত করে পাঠায়, হ্যান্ডকাপ পরায়া, ডান্ডা বেড়ি পাঠায়, ফেরত পাঠাচ্ছে। তো তাইলে এই যে চতুর্দিকে যে এরকম অবস্থাগুলি আমাদের আসতেছে, আমরা এই গভর্নমেন্টের কাছে আশা করছি অন্তত সম্মানজনক অবস্থায় বাংলাদেশকে রাখবে। কিন্তু এখন যে অবস্থা গেছে, যারা আসবে এরা তো 6 মাসের মধ্যে আনপপুলার হয়ে যাবে। এরা এই যে এগুলি করবে, যদি আদোয়ানি যদি হঠাৎ সাডেন ইন্ডিয়ার লোকের সম্পর্কে আমাদের ভালো না, বিকল্প কোনো ব্যবস্থা নাই, তাহলে সাডেন এখানে ব্ল্যাক আউট হয়ে যাবে সারা দেশে। তো এই ব্যাপারে সবাইকে সতর্ক হইয়া, আমার মনে হয় ভোটাররা তাদের যারা কমিটমেন্ট করছে তাদের জিজ্ঞাসা করা উচিত, আপনারা যে অনেক কথা কমিটমেন্ট করছেন, আপনারা টাকাটা দিবেন কোত্থেকে, এটা আমাদের একটু দেখাইলে ভালো হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। না, এখানে তো অনেকগুলি কথা বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বললেন, চট্টগ্রাম বন্দর, আর আজকে একটা শুল্ক হয়েছে